ট্রুথ অর ডিয়ার খেলায় একবার অর্ণবকে একটা ডিয়ার দিয়েছিলাম। পুরো ৭২ ঘন্টা সে আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না, না টেক্সট, না কল, না ভয়েস নোট। সে হাসি মুখে একসেপ্ট করেছিল, কিন্তু মাত্র ১ ঘন্টা পরেই ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশে অর্ণব গলায় এক রাশ অস্থিরতা নিয়ে বলল, আমি এসব ডেয়ার ফেয়ার মানি নাইরা। তোমার সাথে কথা না বললে শ্বাস নিতে কষ্ট হয়, দম আটকে মারা যাব আমি। আর কখনো আমার জীবন নিয়ে এমন চিনিমিনি খেলবে না। সেদিন আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করেছিলাম। ভেবেছিলাম নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম আগে, না হলে এমন একটা মানুষকে জীবনে পাঠাতেন কেন সৃষ্টিকর্তা। অথচ আজ সেই মানুষটার সঙ্গে কোনো কথা হয় না আমার। বহুদিন হলো দেখিনি তার মুখটা। শুধু একটা প্রশ্ন বারবার কুরে কুরে খায়, ভালোবাসা কি সময়ের কাছে সত্যিই হেরে যায়? ২ বছর প্রেম করার পর অবশেষে আমাদের বিয়ে হয়েছিল। অর্ণব তখন সবে পড়াশোনা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়ি। চাকরির খবর পেতেই ও প্রস্তাব পাঠালো আমার বাড়িতে। প্রথমে মা কিছুতেই রাজি হচ্ছিলেন না। মায়ের স্বপ্ন ছিল আমার বিয়ে হবে কোনো সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে। কিন্তু অর্ণব তো অর্ণবই। ভালোবাসা মানে ওর কাছে জীবন মরণ ব্যাপার ছিল। আমার পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছিল, তোমরা যদি ইরার সাথে বিয়ে না দাও তাহলে আমি বাঁচব না, নিজের জীবনটাই শেষ করে দেব। ভয় পেয়ে গেল সবাই। শেষমেশ বাবা মা রাজি হলেন। তাদের ভয় ছিল অর্ণব আমাকে না পেলে যদি আবার রাগ করে উল্টো কোনো কাজ করে বসে। বিয়ের পরের ১-২ বছর মনে হতো আমি যেন জান্নাতেই আছি। এমন শ্বশুর বাড়ি, এমন মানুষ, এটা কি সবার ভাগ্যে জোটে? শ্বশুর আমাকে সারাক্ষণ মা বলে ডাকতেন, বলেন আমার তো কোনো মেয়ে নেই, তুমি আজ থেকে আমার মেয়ে। শাশুড়ি হাসি মুখে বলতেন আমি ইতিহাস রচনা করব, দেখিয়ে দেব ছেলে বউয়ের সম্পর্ক কতটা গভীর হতে পারে। তাদের কথাগুলো শুধু মুখের বুলি ছিল না। কোনটা বাবার বাড়ি আর কোনটা শ্বশুর বাড়ি তা বুঝতেই পারতাম না। সব সময় মনে হতো নিজের বাড়িতেই আছি। মন চাইলে দেরিতে ঘুম থেকে উঠতাম। অনেক সময় অর্ণবকে অফিসে পাঠিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। ঘুম ভাঙলে শাশুড়ির রান্না করা খাবার সাজানো থাকতো টেবিলে, সেগুলো খেতাম। আমি রান্না করতাম শুধু শখ করে। বেশিরভাগ কাজ আমার শাশুড়িই করে ফেলতেন। আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম বা সামান্য হেল্প করতাম। আর অর্ণব, ও তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না। প্রতিদিন অফিস থেকে ফিরতো হাতে আমার পছন্দের চিপস, চকলেট, আইসক্রিম নিয়ে। আর যখনই অফিস বন্ধ থাকতো কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত আমাকে। তখন মনে হতো ভালোবাসা হয়তো এমনই হয়, যেখানে প্রতিটা সকাল শুরু হয় হাসিতে আর প্রতিটা রাত শেষ হয় তৃপ্তিতে। অর্ণবের অফিস খুব একটা বন্ধ থাকতো না। টানা ৪-৫ দিন ছুটি মিলত শুধু ঈদে। তাই বাপের বাড়ি যাওয়া প্রায় বন্ধই ছিল আমার। ওর ছুটি না থাকলে আমাকেও যেতে দিত না। আব্বু আম্মু, ভাই ওরাই এসে দেখে যেত আমাকে। কিন্তু হঠাৎ করে ভাইয়ের বিয়ে ঠিক হলে ভাই নিজেই এসে বলল, চলো আপু, এখন না গেলে আর কবে যাবে? অর্ণব ছুটি পেল না, তাই যেতে পারল না। কিন্তু আমি খুশি ছিলাম, অবশেষে বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু অর্ণবের গোমরা মুখটা দেখে সেই খুশিটা গলার ভেতর কোথাও যেন আটকে গেল। বেচারা কিছু বলতে পারল না, শুধু হাসি মুখে বিদায় দিল। রাত ১টা বাজে। হঠাৎ অর্ণব ফোন দিয়ে বলল, দরজা খুলো। আমি ঘুম জড়ানো গলায় বললাম, দরজা খুলো মানে এত রাতে? ওপাশ থেকে পরিচিত গলায় হাসির সুর, আরে গাধা, আমি এসছি। আমি ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি অর্ণব দাঁড়িয়ে, মুখটা একেবারে শুকনো, চোখে ক্লান্তি আর অদ্ভুত ভালোবাসার ঝিলিক। আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ সে আমাকে কোলে তুলে বলল, আই মিস ইউ, অনেক অনেক মিস করেছি বৌজান। আমি হাসলাম বলে বললাম, সকালে এসছি বাপের বাড়ি, তোমার কথা শুনে মনে হচ্ছে কত বছর পর দেখছো আমাকে। অর্ণব আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তেমনিই মনে হচ্ছে। শুধু বছর না, মনে হচ্ছে ১ যুগ পর দেখা হলো। সেদিনের কথা মনে পড়লে আজও শরীর কেঁপে ওঠে। অর্ণব আমাকে না দেখে একদিনও থাকতে পারত না। দূরে থাকার ভাবনাই যেন তাকে অসহ্য যন্ত্রণায় ভরিয়ে দিত। যেদিন আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেদিন রাতেই সে নিজের সব কাজ ফেলে ছুটে এসেছিল আমার কাছে। শুধু একটু দূরত্ব তার সহ্য হয়নি। আহারে ভালোবাসা! মানুষ পরিবর্তনশীল এই কথা শুনেছি আমি, কিন্তু এতটা পরিবর্তনশীল হবে সেটা কখনো কল্পনাও করিনি। দেখতে দেখতে বিয়ের ৫ বছর হয়ে গেল। এই ৫ বছরে অর্ণব ধীরে ধীরে বদলে গেছে। প্রথমে অল্প অল্প, তারপর একটু একটু করে যেন অচেনা হয়ে উঠল। সব বুঝেও মুখ বুঝেছিলাম, কারণ আমি তো তাকে ভালোবাসি। যে মানুষটা একসময় আমার জন্য পাগল ছিল, আমার একদিনের অভিমান সহ্য করতে পারত না,
সেই মানুষটাই একদিন হুট করে সব পাগলামি থামিয়ে দিল। কেউ না টের পেলেও আমি বুঝেছিলাম আমার অর্ণব দূরে সরে যাচ্ছে। তবুও কিছু বলিনি, পরিস্থিতির কাছে নিজেকে হার মেনে নিয়েছিলাম। কারণ দোষটা তো আমারই। বিয়ের 5 বছর হতে চলেছে, তবু আমি অর্ণবকে একটা সন্তান দিতে পারিনি। যে শ্বশুর আমাকে একদিন মেয়ে বলে ডাকতেন, আজ তিনি সুযোগ পেলেই কথার তীরে বিদ্ধ করেন। যে শাশুড়ি বলেছিলেন ছেলে বউয়ের সম্পর্ক কেমন হয় তা সবাইকে দেখিয়ে দেবেন, নতুন ইতিহাস রচনা করবেন, তিনিও আজ প্রতিদিন কারো না কারোর সঙ্গে বসে আমার মা না হওয়ার কারণ নিয়ে গবেষণা করেন। আর অর্ণব, সে এখন প্রায় বাইরে থাকে, আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না, কোনোদিন জিজ্ঞেস করে না তুমি কেমন আছো ইরা, তোমার শরীর ভালো আছে তো। আমার পছন্দের খাবারগুলো আর ঘরে আনে না, কখনো কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে উত্তর দেয় না, যদিও দেয় সেটা এমন ভাবে দেয় যে তা শুনে আমি কেঁদে হেলি। আর প্রতি রাতে আল্লাহর কাছে প্রার্থনা করি, একটা সন্তান দাও আমাকে আল্লাহ, শুধু একটা। তাহলেই আমি হয়তো ফিরে পাবো আমার অর্ণবকে, আমার সেই ভালোবাসা, আমার সেই পরিবারটাকে। হ্যাঁ, সৃষ্টিকর্তা শুনেছিলেন আমার প্রার্থনা, কিন্তু তা এসেছিল অনেক দেরিতে, যখন চোখের জল শুকিয়ে গিয়েছিল, যখন বুকের অভিমানগুলো নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি তখনও অর্ণবের পাশে ছিলাম, কিন্তু সে ছিল না আমার পাশে। আমার শরীরে নতুন প্রাণের স্পন্দন জেগেছিল, তবুও সে তা বুঝতে পারেনি। কত দূরে চলে গিয়েছিল সে, আমার ভালোবাসার ভাষাও আর তার কানে পৌঁছাতো না। আমিও কিছু বলিনি, চুপচাপ ভাবছিলাম আমাদের 10ম বিবাহবার্ষিকীতেই জানাবো তাকে, সেদিন তাকে দেব জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। কত পরিকল্পনা করেছিলাম সেই দিনটাকে ঘিরে। ভাবছিলাম এই খবর শুনে অর্ণবের মুখে ফিরবে সেই পুরনো হাসি, যা একসময় আমার সকাল রাতের কারণ ছিল। কিন্তু তার আগেই পৃথিবী থেমে গেল আমার জন্য। অর্ণবের বাবা মা আবার তাকে বিয়ে করালেন। সবাই জানলো, শুধু আমি জানলাম শেষে। আমি বোবা হয়ে গিয়েছিলাম, মুখ দিয়ে কোনো কথা বের হলো না। শুধু মনে হচ্ছিল আমার 10 বছরের ভালোবাসা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। নতুন বউয়ের বাসর ঘরে ঢোকার আগে অর্ণব হঠাৎ আমার কাছে এসে বসলো, চোখে অদ্ভুত এক অস্বস্তি, ঠোঁট কাঁপছে তার। তারপর আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, সরি ইরা, আই এম ভেরি ভেরি সরি। তুমি তো জানো আমি একা, আমার কোনো ভাই বোন নেই। আমার যদি কোনো সন্তান না হয়, তাহলে আমি মারা গেলে আমার বংশ শেষ হয়ে যাবে। এজন্যই আব্বু আম্মু চাইছিলেন যে আমি আবার বিয়ে করি। তাই এই পর্যন্ত বলেই থেমে গেল অর্ণব। আমি নির্বাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে আর আমার বুকের ভেতর শুধু ঝড় বয়ে যাচ্ছে। চোখের পানি একটানা ঝরছে, অর্ণব হাত বাড়িয়ে মুছে দিচ্ছে, তবু থামছে না সে অশ্রুধারা। সে আস্তে বলল, ট্রাস্ট মি, তোমার জায়গা কেউ নিতে পারবে না। জাস্ট একটা বাচ্চার জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও ইরা। তার কণ্ঠে অনুশোচনা ছিল, কিন্তু ভালোবাসা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আর আমি বুঝে গেলাম আমার ভালোবাসা, আমার সংসার সবকিছু আজ থেকে অন্য কারো সঙ্গে ভাগ হয়ে গেল। আমি তখন কথা বলার অবস্থায় ছিলাম না। মাথা ঝিমঝিম করছিল, বুকের ভেতর কেমন শূন্যতা। তবু কাপা পায়ে উঠে গিয়ে আলমারি খুললাম, সেখান থেকে প্রেগনেন্সি কিটটা বের করে এনে অর্ণবের হাতে ধরিয়ে দিলাম। চোখের জল আর গলার শব্দ একসাথে আটকে যাচ্ছিল। অনেক কষ্টে শেষ কয়েকটা শব্দ মুখ থেকে বের করলাম, আমি প্রেগনেন্ট অর্ণব, 3 মাসের প্রেগনেন্ট। ভেবেছিলাম আমাদের 10ম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিলে। আমি একটু থামলাম। অর্ণব তখন নিঃশব্দ, নিচের দিকে তাকিয়ে আছে। তার চোখে হয়তো অনুতাপ, কিন্তু আমার হৃদয়ে তখন শুধু নিঃশব্দতা। তুমি ভালো থেকো অর্ণব, সবসময় ভালো থেকো। দোয়া করি বছর না ঘুরতেই আল্লাহ তোমাকে বাবা হওয়ার সুখবর দিন। তবে একটা অনুরোধ আছে, দয়া করে রাখবে তুমি। আমার গর্ভে তোমার যে সন্তান আছে, প্লিজ তার যেন তোমার এই মুখটা দেখতে না হয়। আর আমার সামনে কোনোদিন আসবে না তুমি। তোমার জীবনে ইরা নামে কেউ কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। এই কথাগুলো বলেই আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। পিছনে কিছু ভাঙার শব্দ হচ্ছিল, সম্ভবত আমার জীবনের, আমার স্বপ্নের আর ভালোবাসার শেষ প্রতিধ্বনি। আমি হাঁটতে শুরু করলাম আমার বাপের বাড়ির দিকে, যেখানে হয়তো দুঃখ আছে কিন্তু প্রতারণা নাই। অর্ণব বোকার মতো শুধু তাকিয়েছিল। সে হয়তো ভাবতেও পারেনি আমি কোনোদিন এতটা কঠোর হতে পারি। পুরো রাস্তা জুড়ে শুধু আম্মুর একটা কথাই কানে বাজছিল। আম্মু সবসময় বলতেন, দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে। ভাগ্য ভালো থাকলে সঠিক জীবনসঙ্গী মেলে, আর না হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়। কিন্তু আমি মানিয়ে নেওয়ার মেয়ে নয়। সেদিন অর্ণবের বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম, আর কখনো কোনো দিন সেই বাড়ির ত্রিসীমানায়ও পা রাখিনি। অর্ণব আমাকে নিতে